Hello everybody, welcome to VSC। আজকে তোমাদের সাথে আবার একটি SLST এর টপিক নিয়ে ডিসকাশন করতে চলে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে ইকোনমিক্স জিওগ্রাফির তরফ থেকে এগ্রিকালচার। তো দেখো, এগ্রিকালচার খুব কমন টপিক, বাট এগ্রিকালচারের কোন পার্টগুলো আমরা পড়বো, কোনগুলো পড়বো না, বা কোন পার্টগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবং কি কি পোর্শন গুলো হাইলাইট করে পড়বে, সেগুলো আমি আজকে তোমাদের সাথে একটু ডিসকাশন করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো আমাদের জন্য কি রয়েছে, যে এগ্রিকালচার কাকে বলে বা কৃষি কাকে বলে। ঠিক আছে, এটা কি করবো, দাঁড়া তো পেস্ট আছে। আচ্ছা চলো, তো এগ্রিকালচার কাকে বলে সেটা আমরা আজকে পড়িনি। দেখো এখানে কি রয়েছে, আমাদের ইনফরমেশনটা কি রয়েছে, যে কৃষি বলতে এক কথায় মনুষ্য শ্রমের দ্বারা প্রাপ্ত এক সংস্কৃতিকে বোঝায়। তাহলে মানুষ বা ম্যানুয়ালি আমরা একটা ইকোনমিক ডেভেলপমেন্টের প্রসেস বলতে পারি এগ্রিকালচার বা কৃষি। এখানে যে ডেফিনিশন দেওয়া আছে এটা পুরোটাই হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল টার্মে দেওয়া আছে। আমরা যদি পাতি ভাষায় মনে রাখি, তাহলে এগ্রিকালচার হচ্ছে আমাদের অতি সুপ্রাচীন একটা অর্থনৈতিক প্রসেস, যার মাধ্যমে আমাদের কোনো অঞ্চলের বা কোনো সমাজের বা কোনো দেশের অর্থনীতির ডেভেলপমেন্ট ঘটে। কারণ যখন মানুষ প্রথম আদিম অবস্থাতে ছিল, তখন তার কাছে কারেন্সি ছিল না এবং তার খাবার জোগানোর জন্য সে তারা চাষ করত। ধরো একটা গোষ্ঠী এক ধরনের ফসলের চাষ করলো, আর একটা গোষ্ঠী আরেক ধরনের ফসলের চাষ করলো, নিজেদের মধ্যে সেই বিনিময় প্রথার মাধ্যমে তারা একে অপরের চাহিদা পূরণ করত। তো সেই কারণে আমরা কৃষিকে বলতে পারি অতি সুপ্রাচীন একটা অর্থনৈতিক ডেভেলপমেন্টের ওয়ে বা পথ। এছাড়া কৃষি বলতে এটা বুঝি যেখানে উদ্ভিজ্জ চাহিদা আমাদের পূরণ হয়, যেখানে আমাদের খাদ্যশস্য উৎপাদন করা হয় এবং খাদ্যশস্য বা উদ্ভিজ্জ চাহিদা ছাড়াও কৃষি হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল চাহিদাও মেটাতে পারি। কিরকম? বেশ কিছু ইন্ডাস্ট্রিয়ালের র মেটেরিয়াল বা শিল্পের কাঁচা মাল আমরা এই কৃষির মাধ্যমে উৎপাদন করে সাপ্লাই করি। যেমন ধরো জুট ইন্ডাস্ট্রি, যে কাঁচা মাল সেটা হচ্ছে আমরা কিন্তু কৃষির মাধ্যমে উৎপাদন করে থাকি, যেটা পাট, এবং সেটা করে আমরা সেই ইন্ডাস্ট্রির কাঁচা মালের চাহিদা যোগান দিই। বা কটন ইন্ডাস্ট্রি, কটন কাল্টিভেশন করি, কাল্টিভেশন করার ফলে কিন্তু আমরা সেই কাঁচা মালে যোগান দিয়ে থাকি। তো সেই অর্থে দেখতে গেলে কৃষি আধুনিক সমাজ ব্যবস্থার একটা পরিকাঠামো বলতে পারো, এবং এই কৃষির অনেক রকমের ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে সেগুলো আজকে একটু বলবো। তার আগে বলি, এই কৃষি যারা বা কৃষি কাজ যারা করেন তাদেরকে আমরা বলি কৃষক বা ফার্মার। তো এই ফার্মার বা কৃষক মূলত আমরা তিন ধরনের দেখতে পাই। একটা টাইপ হচ্ছে আমাদের বিগ ফার্মার বা বৃহৎ চাষী। যদি তোমরা কেউ চাও ছোট্ট ছোট্ট নোট ডাউন করে নিতে পারো এই প্রসঙ্গে, বা তাদেরকে আমরা বলি জোতদার। আরেকটা ভাগকে আমরা বলি স্মল ফার্মার বা ক্ষুদ্র চাষী। আরেকটা ভাগকে আমরা বলি প্রান্তিক চাষী বা মার্জিনাল ফার্মার। তো বৃহৎ চাষী কাদের বলবো আমরা? এক কথায় যদি বলি, যে সমস্ত অঞ্চলে চাষীদের আন্ডারে মোটামুটি 70 বিঘের কাছাকাছি জমি থাকছে, যারা বিজনেস ওরিয়েন্টেড চাষটা করছে, মানে
উৎপাদনের উদ্দেশ্যই হচ্ছে উৎপাদিত ফসল তারা ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করবে এবং নিজেরা কি খাবে সেই ফসলের তারা চাষ করে না বা সেই দিকে লক্ষ্য রাখে না। এবার যে সমস্ত কৃষকদের আন্ডারে এত জমি থাকে তারা নিজেরা চাষ করেন না, তারা কিছু লেবার নিযুক্ত করে যারা ওই জমিগুলোতে ফসল ফলায়। যারা শ্রমিক হিসাবে ওই জমিতে নিযুক্ত হয়ে ফসল উৎপাদন করছে তারা ওয়ান টাইপ অফ ফার্মার। তো তাদেরকে আমরা বলি স্মল ফার্মার বা ভাগ চাষি। তার কারণ হচ্ছে তাদের নিজস্ব কোনো জমি নেই, তারা ওই বৃহৎ চাষি বা জোতদারদের কাছ থেকে জমির ভাগ অথবা উৎপাদিত ফসলের ভাগ অথবা যে টাকাটা মানে পাবো যে ফসল বিক্রি করে তার একটা ভাগ নিয়ে তারা কাজ করে, মানে শেয়ারিং এ কাজ করে। সেই জন্য তাদেরকে আমরা বলি ভাগ চাষি বা স্মল ফার্মার। তো ভারতের যেসব রাজ্যে আমরা বৃহৎ চাষি দেখতে পাই, যেমন ধরো পাঞ্জাব, হরিয়ানা, ইউপি, বিহার, রাজস্থান, যদিও রাজস্থানে চাষ কম হয়, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, এই রাজ্যগুলোতেই আমরা বৃহৎ ফার্মারের সাথে দেখতে পাই স্মল ফার্মারদের। বাকি ভারতের যে অনেক রাজ্য পড়ে থাকলো ইনক্লুডিং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে আমরা দেখতে পাই মার্জিনাল ফার্মার বা প্রান্তিক চাষিদের। তো মার্জিনাল ফার্মার বা প্রান্তিক চাষিদের মূল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা ইকোনমিক্যালি খুব ডেভেলপড হয় না, তারা যতটা না করলে নয় ততটা ইনভেস্ট করে, বেশি টাকা ইনভেস্ট করে না, সেই ক্ষমতা তাদের থাকে না। তাদের পুরো বাড়ির ফ্যামিলি মেম্বার ডাইরেক্টলি চাষের সাথে ইনভলভ থাকে এবং উৎপাদিত পণ্য তারা আগে নিজেদের খাবার জন্য রেখে উদ্বৃত্ত ফসল তারা বিক্রি করে লাভ করে। তো উৎপাদিত পণ্যের মধ্যে তাদের কিন্তু প্রধান চাষযোগ্য পণ্য হচ্ছে ফুড ক্রপ বা খাদ্যশস্য, কারণ সেই খাদ্যশস্য ছাড়া তারা কোনো কমার্শিয়াল ক্রপ চাষ করে না। এইটা হচ্ছে আমাদের মার্জিনাল ফার্মারদের ক্যারেক্টারিস্টিক্স, যাদেরকে আমরা প্রান্তিক চাষি বলতে পারি। সারা ভারত এবং পশ্চিমবঙ্গে এই চাষির সংখ্যা বেশি। এবার চলে আসব কৃষির আরো কি কি পদ্ধতি রয়েছে। চলো নেক্সট চলে যাই, সবুজ বিপ্লবের পরে আসছি, আগে আমরা কৃষির পদ্ধতিগুলো জেনে নিই। দেখো এখানে প্রথম রয়েছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, যেটাকে আমরা জীবিকা নির্ভর কৃষি বলতে পারি বা আমরা ইংলিশে সাবসিস্টেন্স ফার্মিংও বলতে পারি। এই পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিতে মার্জিনাল ফার্মাররা চাষ করে, যে পদ্ধতিটা জাস্ট এক্ষুনি বললাম, যে সমস্ত কৃষকদের অর্থনৈতিক কন্ডিশন খুব একটা ভালো হয় না, যাদের আন্ডারে খুব বেশি জমি থাকে না, মিনিমাম একটা অ্যামাউন্ট অফ ল্যান্ড থাকে, মোটামুটি ধরো অ্যাভারেজে 2 বিঘা থেকে 30 বিঘা অব্দি থাকতে পারে, চেষ্টা করে তারা নিজেদের ফ্যামিলি মেম্বারকে ইনভলভ করে চাষ করার। মেইনলি তারা ফুড ক্রপ প্রোডাকশনের উপরে কনসেন্ট্রেট করে এবং উৎপাদিত ফসল আগে নিজেদের খাওয়ার জন্য রাখে, তারপরে তারা বাজারে কি করে সেটাকে বিক্রি করে। এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের জীবিকা সত্তাভিত্তিক কৃষি বা জীবিকা নির্ভর কৃষি পদ্ধতি, এবং এই পদ্ধতি ব্যবহার করে থাকেন তারা হচ্ছে আমাদের প্রান্তিক চাষি বা মার্জিনাল ফার্মার। কোথায় কোথায় দেখা যায়, যেটা আমাদের এমসিকিউ আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নতিশীল দেশ, এটা প্রথম আমাদের পয়েন্ট মনে রাখার। উন্নতিশীল দেশ মানে ডেভেলপিং কান্ট্রি, তার মানে আমাদের ভারতও থাকবে, কারণ ভারত যেহেতু ডেভেলপিং কান্ট্রির মধ্যে পড়ে। ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তান, কাম্পুচিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশ, এই প্রভৃতি দেশগুলোতে আমরা এই পদ্ধতিতে চাষ হতে দেখি। এছাড়া মিশর, সুদান, জাপান, হল্যান্ড, ব্রিটিশ যুক্তরাষ্ট্রেও এই কৃষি ব্যবস্থা প্রচলিত। তো
তোমাদের কাছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কিন্তু এই চাষগুলো কোথায় হয়, মানে লোকেশন বা অবস্থান। এছাড়া এই ডেফিনেশন গুলো লাইন বাই লাইন মুখস্থ নয়, জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করে রাখা। নেক্সট পার্টে চলে যাই। কৃষির বৈশিষ্ট্য, জীবিকা সত্তাভিত্তিক কৃষির বৈশিষ্ট্য কি? কৃষি জমির পরিমাণ কম, তার মানে প্রত্যেকটা কৃষকের আন্ডারে খুব বেশি পরিমাণে জমি থাকবে না, তাহলে কৃষি জমির পরিমাণ কম হচ্ছে। ঠিক আছে। জনবসতি জনঘনত্ব বেশি, তার মানে যে সমস্ত অঞ্চলে জনবসতি বা জনঘনত্ব বেশি দেখা যায় সেখানে এক পার্সন খুব বেশি করে জমির পরিমাণ থাকে না, তাই খুব হাই পপুলেশন ডেন্সিটি এরিয়াতে আমরা এই ধরনের কৃষি পদ্ধতি ব্যবহার করতে দেখি। কৃষি শ্রমিক ও শ্রমের যোগান বেশি, এটার অর্থ হচ্ছে আমরা ম্যানুয়ালি বেশি ব্যবহার করি, আমরা মেশিনারি পদ্ধতিটাকে কম ব্যবহার করি, কারণ কৃষকদের সেই পরিমাণে অর্থনৈতিক ক্ষমতা থাকে না যে তারা বেশি মেশিনারি পদ্ধতিটা ব্যবহার করবে, তারা ম্যানুয়ালিতেই বেশি ব্যবহার করে। ধনী দেশগুলির কৃষি খাতে প্রচুর মূলধন বিনিয়োগ করা হয়। উন্নতিশীল দেশগুলিতে মাথা পিছু ফলন কম, যেহেতু খুব হাই টেকনোলজি ইউজ করা এখানে হয় না, তাই ফলন খুব কম থাকে, মানে খুব ডেভেলপড হয় না ফলন আর কি। কৃষিতে সামগ্রিকভাবে লাভের পরিমাণ কম, তবে পশ্চিমবঙ্গের কৃষকরা অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে সব থেকে পিছিয়ে থাকে। তার কারণ হচ্ছে কৃষিতে উৎপাদন এমন ব্যাপক হারে হয় না যে সেখান থেকে তারা খুব লাভবান হবে, কারণ তারা খুব উন্নত টেকনোলজিটা ইউজ করতে পারে না। কৃষিতে পশু ও পেশি শক্তির প্রাধান্য, মানে ট্রাক্টরটা এখন বাধ্যতা হয়ে ইউজ করতে হয় তাই করে, বাট মানে এরকমও অনেক জায়গা আছে ইন্টেরিয়ার ভিলেজে যেখানে এখনো বলদ লাঙ্গল এগুলো ইউজ করা হয়। ধান প্রধান কৃষিজাত পণ্য এই পদ্ধতি, বা ধান ছাড়াও এখন বলতে পারো এনি ফুড ক্রপ হচ্ছে এই পদ্ধতির প্রধান কৃষিজাত পণ্য। আশা করি বুঝতে পেরেছো জীবিকা সত্তাভিত্তিক কৃষি জিনিসটা কি। এরপরে চলে আসি সেকেন্ড, বাণিজ্যিক ভিত্তিক শস্যের চাষ। বাণিজ্যিক ভিত্তিক শস্যের চাষ হচ্ছে, বুঝতেই পারছো, ট্রেড রিলেটেড। তাহলে আমরা এমন কিছু প্রোডাকশন করব যেটা নিজেরা কত খাবো সেটা ডিপেন্ড করছে না, প্রোডাকশনটা বেশি ভালো হচ্ছে কিনা ডিপেন্ড করছে, এবং যাতে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করতে পারি। তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে যে সমস্ত প্রোডাক্টের চাহিদা রয়েছে সেই সমস্ত প্রোডাক্টই কি করা হয়, এই পদ্ধতিতে চাষ করা হয়। দেখো কি বলা হচ্ছে, আধুনিক কৃষি পরিকাঠামোর উপর নির্ভর করে যে বিজ্ঞানসম্মত কৃষিকাজ শস্য উৎপাদনকে ব্যবসায়িক ভিত্তির উপর প্রতিষ্ঠা করে। তার মানে কি, চাষটা হবে পুরোটাই আমার বিজনেস ওরিয়েন্টেড। তাহলে সাপোজ ধরো দেখা যাচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা কৃষকের খাওয়ার কোনো কাজে লাগছে না, কিন্তু আন্তর্জাতিক মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে, তাহলে সে কিন্তু সেই ফসলটাই চাষ করবে। যেমন ইদানিং একটা বলতে পারি সুগার কেন। সুগার কেন আমাদের দেশে প্রচুর চাহিদা ইদানিং বেড়েছে, বাট যে কৃষক সুগার কেন চাষ করবে সেই কৃষকের যে ফুড ক্রপ হিসেবে সুগার কেন কাজে লাগবে সেটা কিন্তু নয়। কিন্তু আন্তর্জাতিক মার্কেট এবং আমাদের ইন্টারনাল মার্কেটেও চাহিদা বাড়ার জন্য সুগার কেন কাল্টিভেশন বেশি করা হচ্ছে, এবং সেটা পুরোপুরি এক্সপোর্ট করে দেওয়া হয় স্টেট টু স্টেট বা কান্ট্রি টু কান্ট্রি। তাতে পুরো মানে সুগার কেন কাল্টিভেশনটাই কিন্তু পুরো বাণিজ্য ভিত্তিক চাষে পরিণত হয়েছে। এর আগে আমরা যখন ছোটবেলায় এই বাণিজ্য ভিত্তিক চাষ পড়তাম, অ্যাকচুয়ালি তখন আমরা যে ক্রপস গুলোকে পড়তাম সেগুলো ধরো চা, কফি, রাবার, যেগুলোকে আমরা অর্থকরী ফসল বলে থাকি। তো আমরা বলতাম যে ফসলগুলো ক্যাশ ক্রপ বা অর্থকরী ফসল, যেগুলো আমরা বিদেশের বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারি, তাকেই আমরা চাষ করলে বাণিজ্যিক ভিত্তিক কৃষি বলি। এখন সেই ফসলগুলোর সাথে নতুন কিছু ফসল অ্যাড হয়েছে, যেমন একটা বলতে পারি সুগার কেন। তবে হ্যাঁ,
সিস্টেম একই আছে, যে লক্ষ্য রাখা হয় চাষের উৎপাদন যাতে খুব বেশি হয় এবং কোন ফসলের আন্তর্জাতিক চাহিদা বেশি আছে তার উপরে লক্ষ্য রেখে চাষটা করা হয়। কোন কোন অঞ্চলে প্রচলিত দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, মোটামুটি নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলিতে এই কৃষি প্রচুর হারে প্রচলিত রয়েছে। প্রধান বৈশিষ্ট্য কি হবে এই কৃষি, এবং তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার জন্য এই বৈশিষ্ট্যগুলোই খুব ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য হচ্ছে কৃষি জমির পরিমাণ বেশি, কারণ সাবসিস্টেন্স বা জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে আমরা যে কৃষি জমির পরিমাণটা কম দেখছিলাম, এখানে সেটা নয়, কারণ এখানে যে যারা এই চাষ করবেন তারা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি ডেভেলপড হন। জনবসতি কম, যেহেতু জনবসতি কম, তো তার মানে কি বোঝাচ্ছে, জনবসতি কম থাকার অর্থই হচ্ছে যে সেখানে জমির পরিমাণ পার পার্সন বেশি থাকবে, তার মানে জনঘনত্ব কম হবে। ধনী দেশগুলোতে প্রচুর মূলধন বিনিয়োগ করা হয়, মাথা পিছু ফলন বেশি, তার মানে পার হেক্টর প্রোডাকশন বেশি হয় বা পার পার্সন প্রোডাকশন বেশি হয়। বেশি হওয়ার কারণ হচ্ছে হাই টেকনোলজি এখানে ইউজ করা হয়, কারণ ফলন বেশি না হলে আমাদের তো সেটা লাভ নেই, এক্সপোর্ট করে তো আমরা পয়সা পাবো না। ফলন যাতে বেশি হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখা হয়। যন্ত্র নির্ভর কৃষি, যত হাই টেকনোলজি আছে চেষ্টা করা হয় সেটাকে ইউজ করার, কারণ যত টেকনোলজি ইউজ করবো তত প্রোডাকশন বেশি হবে। এবং কৃষি বাণিজ্য ভিত্তিক, গম প্রধান কৃষিজাত পণ্য। গম ছাড়াও এখন আমরা চা, কফি, রাবার, সুগার কেন এগুলোকেও বলতে পারি যে বাণিজ্য ভিত্তিক কৃষির মধ্যে পড়ে। ওকে, চলো নেক্সটটাতে চলে যাই। মিশ্র কৃষি। মিশ্র কৃষি বলতে আমরা কি বুঝি, যে বাজারমুখী ঝুঁকিহীন কৃষি ব্যবস্থায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে সুপরিকল্পিতভাবে একই কৃষি খামারে শস্য উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালন। তো তার মানে ব্যাপারটা হচ্ছে চাষের সাথে সাথে আমরা ফার্ম হাউস মেনটেন করছি, এটাকেই আমরা কি বলছি, মিশ্র কৃষি। এটা আমাদের ভারতের একটা নতুন কৃষি পদ্ধতি বলতে পারো বা নতুন অ্যাডাপ্টেশন কাল্টিভেটেড ওয়ে বলতে পারো। এটা করতে গেলে যে সুবিধাটা হয়, ধরো যে ফার্ম হাউস থাকছে সেই ফার্ম হাউস থেকে আমাদের যে পশু শক্তি চাষ করতে গেলে লাগে তার হেল্প পেয়ে যাচ্ছি, আবার যে ফার্ম হাউসের পশুদের যে খাদ্যের যোগান সেটা আমরা এগ্রিকালচারাল ল্যান্ড থেকে করতে পারছি, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই পদ্ধতিটাকে বর্তমান অনেক দেশেই মেনটেন করতে দেখছি, যে কৃষি জমির সাথে একসাথে ফার্ম হাউসকে মেনটেন করা হচ্ছে, তাকে আমরা বলছি মিশ্র কৃষি। এখন আমাদের সরকার থেকে বিভিন্ন প্রকল্প দেয়া হয়েছে যে যদি আমরা এই মিশ্র কৃষি মানে ফার্ম হাউস উইথ কাল্টিভেশন এই প্রথা অবলম্বন করি তাহলে সরকার থেকে কিছু ঋণ প্রদান করা হয় এবং সেই ঋণের সাহায্য নিয়ে ফার্ম হাউস তৈরি করা যেতে পারে এবং তুমি তার সাথে কাল্টিভেশনটাও করতে পারো। ইউরেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রে এই কৃষি ব্যবস্থা বিশেষভাবে লক্ষ্য করা যায়, কিন্তু আমি বলবো বর্তমানে ভারতেও কিছু কিছু জায়গায় এই পদ্ধতি মেনটেন করা হচ্ছে। এছাড়া দেখো ইউরেশিয়ার 40 থেকে 60 ডিগ্রি বা 40 থেকে 60 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের মধ্যে পশ্চিমে আটলান্টিক থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত যে অঞ্চল বিস্তৃত সেখানে আমরা এই মিক্স ফার্মিং দেখতে পাই। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশ্র কৃষি ব্যবস্থাগুলো ইন্ডিয়ানা, ওহিও, আমাদের যে জর্জিয়া, টেনেসি, ভার্জিনিয়া যে জায়গাগুলো এখানে দেওয়া আছে, চিলি, সাউথ আফ্রিকা, টেক্সাস, ওয়াশিংটন, প্যারাগুয়ে, ব্রাজিল, অনেক জায়গা দেওয়া আছে এখানে দেখতে পাই। অ্যাকচুয়ালি কোন দেশে কোথায় আমরা কৃষি পদ্ধতিগুলো দেখতে পাই এটা জানাটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট চলে যাই। রয়েছে আমাদের জন্য মিশ্র কৃষির বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে হচ্ছে আমরা এখানে কি কি চাষ করে থাকি। দেখো প্রথম বৈশিষ্ট্য যেটা রয়েছে যে এই মিশ্র কৃষিতে কোন পদ্ধতিটা মেনটেন করা হয়, জীবিকা সত্তা ভিত্তিক পদ্ধতিটা মেনটেন করা হয়। ওকে,
তো জীবিকা সত্তাভিত্তিক পদ্ধতি মেনটেন করা হয়, মানে যেটা মার্জিনাল ফার্মাররা যে পদ্ধতিটাতে ইউজ করেন, যেটা আমি প্রথমে বলেছি। সেকেন্ড হচ্ছে উৎপাদিত শস্যের উদ্বৃত্ত বাজারে বিক্রি করে, তার মানে উৎপাদিত শস্যটা আগে তাদের নিজেদের খাওয়ার জন্য রেখে যেটা এক্সট্রা হয় সেটা বিক্রি করে, তারপরে তারা লাভ করে, পুরোটাই মার্কেটে সেল করে না। কিন্তু বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে কিন্তু পুরোটাই তারা মার্কেটে সেল করবে। ওকে। সেকেন্ড, এই কৃষি ব্যবস্থায় উৎপাদিত ফসল গম, সয়াবিন, ওট, ভুট্টা, বিট, আলু, মটর, শালগম, বাঁধাকপি, শাক ইত্যাদি। মিশ্র কৃষি ব্যবস্থায় শস্যাবর্তন এক বিশেষ স্থান অধিকার করেছে। শস্যাবর্তন মানে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ফসলের চাষ, এবং এমন কিছু ফসলের চাষ করব যেটা নর্মালি সয়েলের ফার্টিলিটি ফিরে আসে। ধরো ধান চাষের পর যদি আমরা ডাল জাতীয় শস্য চাষ করি তাহলে নর্মালি ফার্টিলিটি ফিরে আসে। এরকম সাইন্টিফিক ওয়ে, অবশ্যই মিশ্র কৃষির প্রথম কনসেপ্ট হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে করতে হবে, না হলে এত ফসল আমরা ফলাতে পারবো না। জনবসতির ঘনত্ব অনুযায়ী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাপের কৃষিকাজ, তার মানে কোথাও ঘনত্ব কম কোথাও বেশি, সেই অনুযায়ী কোনো অঞ্চলে কৃষকদের মাথাপিছু কম জমি, কোথাও মাথাপিছু বেশি জমি, এটা ডিপেন্ড করছে কোন অঞ্চলে এই কৃষি পদ্ধতিটা ইউজ করছে তা সেই অঞ্চলে জনবসতির ওপরে। মিশ্র কৃষি ব্যবস্থায় প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করা হয়, তার মানে কেমিক্যাল সারটা কম ব্যবহার করা হয়। জৈব সার প্রচুর পরিমাণে ব্যবহার করার কারণ হচ্ছে যেহেতু ফার্ম হাউস সাপোর্টে থাকছে, এবং সেই ফার্ম হাউস থেকে ডোমেস্টিক অ্যানিম্যালদের থেকে প্রচুর পরিমাণে একটা বায়োটিক ফার্টিলাইজার আমরা পাচ্ছি, সেটা আমরা এখানে ইজিলি ইউজ করতে পারছি। বিভিন্ন ধরনের ছোটখাটো কৃষি সরঞ্জাম মিশ্র কৃষিতে লক্ষ্য করা যায়। ছোটখাটো কৃষি সরঞ্জাম মানে মেশিনারি পদ্ধতি যে খুব ইউজ করা হয় সেটা নয়, ছোট ছোট ধরো লাঙল টাঙল এবং ছোটখাটো যে ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে তার সাথে ম্যানুয়ালও এখানে করা হয় চাষ। শস্য বছরে বিভিন্ন সময় উৎপাদন করা হয়, ফলে কৃষি শ্রমিকের চাহিদা প্রচুর থাকে, মানে বছরে কোনো সময় জমিটা খালি থাকে না। এর ফলে কি হয়, জমিটাতে সারা বছরই চাষ করা হয়, ফলে যারা লেবার হিসেবে কাজ করছে তাদের সারা বছরই তারা কাজ পায়। মিশ্র কৃষি ব্যবস্থা কিন্তু এখন আমাদের খুবই সাড়া ফেলেছে বলতে পারো, এবং ভারতেও আমাদের এই চাষ করা হচ্ছে। আচ্ছা, এর পরেরটাতে আসছি বাগিচা কৃষি। আজকের জন্য আমরা এই লাস্ট আসছি বাগিচা কৃষিতে। বাগিচা কৃষি হচ্ছে আমাদের প্ল্যান্টেশন ফার্মিং বলতে পারো। এই পদ্ধতিটা হচ্ছে এরকম একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা এমন কিছু ফসলের চাষ করব যেখানে একবার চাষ করলে সেখান থেকে বহু বছর আমরা ফলন পাবো। কিরকম জিনিসটা আরেকবার বলি, মানে একবার গাছ রোপণ করলে সেখান থেকে বহু বছর আমরা ফলন পাবো। যেমন ধরো ধান দুটো তিনটে সিজনে বছরে করা হয়, কিন্তু প্রত্যেকবার গাছ লাগাতে হয়। বাট চা গাছ একবার লাগালে মিনিমাম 10 ইয়ার্স সেখান থেকে আমরা টি লিফ পাবো, ভালো টি লিফ। প্রত্যেক বছর ট্রিম করতে হবে, মানে ছাঁটতে হবে, বাট নতুন করে গাছ লাগাতে হবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যেটা, যে আমরা মোটামুটি যে ফসলগুলোকে অর্থকরী ফসল হিসাবে আইডেন্টিফাই করে থাকি এবং সেই ফসলগুলো রোপণের ক্ষেত্রে বারবার গাছ লাগানোর দরকার হয় না, সেই পদ্ধতিটাকে আমরা প্ল্যান্টেশন ফার্মিং বা বাগিচা কৃষি বলে থাকি। এবং যখন বিভিন্ন ফসলের এই বাগিচা কৃষি পদ্ধতিতে চাষ করা হয় তখন একটা বড় অঞ্চল জুড়ে একমাত্র সেই ফসলটারই চাষ করা হয়। তো বৈশিষ্ট্যর ক্ষেত্রেও সেটাই প্রথম লেখা আছে, দেখো বাগিচা কৃষিগুলির আয়তন হয় বৃহৎ আয়তন, ঠিক আছে। এখানে প্রচুর সুলভ শ্রমিক দরকার হয়, যেমন তুমি জানো যে চা বাগানে প্রচুর সুলভ শ্রমিক দরকার হয়। উৎপন্ন ফসলগুলির আন্তর্জাতিক চাহিদা থাকতে হবে, কারণ এগুলোকে আমরা বাজারে বিক্রি করবো, এগুলোকে আমরা নিজেদের খাওয়ার জন্য উৎপাদন করি না। তো এই বাগিচা কৃষি অনেকটাই বলতে পারো বাণিজ্য ভিত্তিক কৃষির সাথে রিলেটেড। মোটামুটি দেখো এগুলো ছাড়া আরো বেশ কিছু কৃষির ভাগ রয়েছে। তো আজকে খুব শর্ট টাইমের জন্য আমি তোমাদের সাথে একটু ছোট্ট ডিসকাশন নিয়ে এসেছিলাম, তাই কৃষির বেশ কয়েকটা ভাগ তোমাদের সাথে ডিসকাশন করলাম, আরো কিছু ভাগ থেকে গেল এবং তার সাথে আমাদের সবুজ বিপ্লব থেকে শুরু করে এই পার্টগুলো থেকে গেল।
যেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব আরেকটি ক্লাসে। ওকে, আজকে যতটা বললাম সেটা নিয়ে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো সবাই।